মালাহরি হরিবল মালাহরি হরিবল মালাহরি হরিবল। গতিক সুবিধার দেখছি না বকুলদা। একটু পরেই যদি বৃষ্টি নামে তাহলে ভিজে একসা হতে হবে। আর নিতাইয়ের বউটা যেভাবে মারা গেল, দিন দিন যেন সন্দেহবাতিক হয়ে উঠেছিল। কেন রে, কি হয়েছিল? মৃত্যুটা যে স্বাভাবিক ছিল না তা বোঝাই যায়। স্বামীর সঙ্গে কি নিয়ে যে তুমুল ঝগড়া লেগেছিল সেদিন। পরে অবশ্য ঝগড়াটা মিটেও গিয়েছিল। তারপর সে ধান সিদ্ধ করতে বসে। সেই সময় উনুনের আগুন কাপড়ে লেগে যায়। কিছু বোঝার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে সে। প্রবল চিৎকারে কেঁপে উঠেছিল সমস্ত বাড়িটা। ওই সময় নিতাইয়ের চোখে পড়ে ঘটনাটা। তাড়াহুড়ো করে সে এক কলসি জল ছুঁড়ে দেয় স্ত্রীর দিকে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আগুন ছড়িয়ে পড়েছে গোটা শরীরে। শেষমেশ যখন আগুন নিভল, তখন তার স্ত্রী মাটিতে পড়ে আছে, একটা ঝলসানো নিথর দেহ। আর শুনেছি মৃত্যুর আগ মুহূর্তে সে চিৎকার করে বলেছিল, আমি আবার বেরবো, আবার বেরবো, আমি আবার বেরবো। ভাই, এই সময় ওসব কথা কেন বলছিস? যার মৃতদেহ কাঁধে সে যদি কোনো অস্বাভাবিক আচরণ করে, গা ছমছমে পরিবেশ, আমার তো এসব ভাবতেই ভয় করছে। তোরা একটু চুপ কর না। ধুর বোকা, মরা মানুষ কি আর নড়াচড়া করে নাকি? ওর বউ পুড়ে মরেছে, নিথর দেহ ওটা, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো তবুও ভয় তো লাগে। পোড়া শরীর দেখলে গা শিউরে ওঠে। আমার তো খুব চিন্তা হচ্ছে। গ্রামের মোড়ল নিজে এলেন না, শুধু আমাদের যেতে বললেন। ঠাকুর আমাদের রক্ষা করো, কোনো বিপদ যেন না ঘটে। আরে তোমরা হরিধ্বনি বন্ধ করলে কেন? শ্মশানের ভিতর পর্যন্ত আমাদের হরিনাম করতে হবে। শুরু করো। মালাহরি হরিবল মালাহরি হরিবল মালাহরি হরিবল। এ কি রে বাবা, এ যে ঝড় শুরু হয়ে গেল। এই মনে হয় বৃষ্টি নামবে বলে। এই এই তাড়াতাড়ি করো। হরি বাবারি, কে কোথায় আছো? কে কোথায় আছো? আমাকে মেরে ফেললে, হরি বাবারি। তো তখনই বলেছিলাম যে এত রাত্রে এখানে না আসতে, কিন্তু আমার কথা কেউ কানে দিলে তো। এখন যে করেই হোক আমাকে পালাতে হবে। প্রতিশোধ আমি নিতে চাই। আমার অতৃপ্ত আত্মা গোটা গ্রামটাকে উজাড় করে দেবে। আমার স্বামীও রেহাই পাবে না। দাউ দাউ করে জ্বলবে গোটা গ্রাম। যাক বাবা, মরেছে, বাঁচা গিয়েছে। সারাদিন শুধু আমাকে জ্বালিয়ে শেষ করে দিত। এই নে নে নে, জোরে জোরে বাতাস কর, জোরে জোরে বাতাস কর। তা যা বলেছো দাদা, আমার তো তোমাকে দেখে কষ্টই লাগতো। বাড়িতে অমন লক্ষ্মী ছাড়া বউ থাকলে সংসার করা যায় নাকি? এই অসময় আবার কে এলো? দাঁড়াও দাদা, আমি দেখে আসি। এ কি পোড়া পোড়া গন্ধটা আসছে কোত্থেকে? ওরে বাবারে, বৌদি, তুমি এখানে এলে কি করে? আমি ফিরে এসেছি, কিন্তু মরে যাবার পরেও আমি ফিরে এসেছি। আমার যে হিসেব বাকি আছে। আমি যে কষ্ট পেয়ে মরেছি, আর তুমি এদিকে রসনা তৃপ্তি করছো। এবার তোমার শেষ দেখে আমি যাবো।
কিন্তু কিন্তু তুমি তো মরে গিয়েছিলে, তাই না? আমি মরে গিয়েছিলাম, কিন্তু তবু ফিরে এসেছি। এইবার তোদের পালা, তোদের আমি আজকেই শেষ করে দেব। দাদা, দাদা আমাকে বাঁচাও, আমার আমার যে কষ্ট হচ্ছে, আমাকে আমাকে উদ্ধার করো। এই এই ও যে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি অনুপমাকে। তুমি কি চাও? হ্যাঁ, কি চাও? তোমাদের রক্ত চাই, এই গ্রামের বিনাশ চাই। কেউ তোমরা আমাকে প্রতিহত করতে পারবে না। এই বাড়িতে আমি আগুন লাগিয়ে দেব। ছেড়ে দাও বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। আমি কিচ্ছু করিনি, ওই তো দরজা খোলা আছে, আমি ওই দরজা দিয়েই বেরিয়ে যাই, প্রাণ রক্ষা করি আগে নিজের। আমি পালাই। দাদা, তুই তুই আমাকে এখানে এইভাবে ফেলে যাস না। তোরা কিছুতেই আমার হাত থেকে পালাতে পারবি না। তোকেও আমি জীবন্ত পুড়িয়ে মারবো। দেখ দেখ কেমন লাগে। আমার যেরকম কষ্ট হয়েছিল, সেই কষ্টই তোকে ফিরিয়ে দিতে এসেছি আমি। খুলে দাও দরজা, দরজা খুলে দাও, আমাকে এখান থেকে বেরোতে দাও। কে কোথায় আছো? আমাদের এখান থেকে নিয়ে চলো। কেমন রাক্ষসী বইয়ের খপ্পরে পড়েছি তো বাবা। তুই গলা ফাটিয়ে চিৎকার কর না কেন, এখান থেকে তোকে নিয়ে যেতে কেউ আসবে না। তুই আর তোর এই বোন সকলকে এই আগুন গ্রাস করবে। বড্ড দেরি হয়ে গেছে, এতটা দেরি হবে ভাবিনি। একটাও গরুর গাড়ি পেলাম না যে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। আরে ওই যে একটা গরুর গাড়ি আসছে না? গাড়োয়ান, ও গাড়োয়ান, শুনছো? ও কোথায় যাবেন বাবু? বলছি রহমতগঞ্জে যাবে নাকি? ওইখানেই আমার বাড়ি। বাবু এত রাতে অতটা পথ না যাওয়াই ভালো। তার চেয়ে আপনি যদি আজকে রাতটা কাটানোর একটা জায়গা পান, ও মন্দ হবে না। আর রহমতগঞ্জ তো এখান থেকে কম করে হলেও 1 ক্রোশ পথ। কথাটা মন্দ বলনি। ওইখানে যেতে গেলে ঘন্টা 2 লাগে। বাড়িতেও বলে এসেছি যে ফিরতে একটু দেরি হবে, নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম। তাহলে চলুন না বাবু, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তাই চলো। বাবু এইখানে নেমে পড়ুন। এই বাড়িতে কেউ থাকে না? না বাবু, এখানে অনেক আগে একটা পরিবার থাকতো, কিন্তু এখন কেউ থাকে না। আর অত কথায় আপনার কি কাজ? আপনি আজকের রাতটুকু থাকবেন, মাথা গোজবার ঠাই দিলাম। আর এই নিন হ্যারিকেন। ওই বাড়িতে লোক থাকে না? বলি, বাড়িতে কেউ আছেন? না, এখানেই ঘুমিয়ে পড়ি। সদর দরজা বন্ধ করে দিয়েছি, নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়েও এসেছি। এইবার একটা জব্বর ঘুম দিই, এক ঘুমেই রাত কাবার করে দেব। দূর, এখানে ঘুমোনো মানুষের কর্ম নয়। মশার কামড় আর সেই সাথে একটা বিশ্রী শব্দ ভেসে আসছে। দেখি তো কে এত রাত্রিবেলা শব্দ করছে। ওরে বাবা রে, ওরে বাবা, আমি কার পাল্লায় পড়েছি? কে তুমি? আর আমাকে কেন এখানে আটকে রাখতে চাও? সরে যাও, সরে যাও, আমি এখান থেকে চলে যাই। আমাকে মেরো না। তোকে না মারলে যে আমার একাকিত্ব খুঁজবে না। তোকে যে আজকে আমার হাতে মরতেই হবে। কিন্তু কিন্তু আমাকে কি কারণে মারতে চাইছেন? আমার যে সঙ্গীর খুব দরকার। আমার অকালে সব গেছে, সংসার সুখ থেকে আমি বঞ্চিত। আমি প্রতিশোধ নিয়েছি। আগুনে যেমন নিজে পড়েছি, তেমনি সকলকে পুড়িয়ে মেরেছি। কিন্তু আর কতকাল একা থাকবো আমি?
তাই তোকে আমার সাথে থাকতে হবে, চিরকাল আমার সাথেই থাকতে হবে। ওই তো খুড়ো, তুমি বলছিলে জুতো দেখেছো ওই পোড়ো বাড়ির সামনে। ধুর, ওই বাড়ি তো অভিশপ্ত। নিতাইয়ের বউ আগুনে পুড়ে মরে যাওয়ার পর কেউ সেদিকে যায় না। আমি কি মিথ্যে কথা বলছি? বিশ্বাস না হলে গিয়েই দেখো, দরজাটাও তো হাট করে খোলা। চলো একটু ভিতরের দিকে গিয়ে দেখা যাক। ও মা, দেখো দেখি, ওই দাওয়ার কাছে পুঁটলি রাখা আছে যে। হ্যাঁ, আর হারিকেনটাও তো এখনো পুরোপুরি নেবেনি। মনে হচ্ছে কেউ গতকাল রাতে এখানেই ছিল। খুড়ো, ও খুড়ো, আরে তাড়াতাড়ি ছুটে আসো কুয়োর কাছে, দেখো কুয়োতে কি আছে। নিতাইয়ের স্ত্রী এখনো এই বাড়ির মধ্যেই আছে। মাঝরাতে এখনো তার কান্নার আওয়াজ পাওয়া যায়। খুব সম্ভবত এই ছেলেটা ভিন গ্রামের ছেলে, নিতাইয়ের স্ত্রীর কবলে পড়েছিল। এই যে ভাই, একটু শোনো। আমারে ডাকছেন? আমি তো কিছু করিনি। এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমাকে খেয়াঘাটের রাস্তাটা একটু দেখিয়ে দাও তো। তাই বলেন? আমি তো একেবারে ঘাবড়ে গেছিলাম। এই তো, এই ইটের কাঁচা রাস্তাটা দেখছেন? এটা ধরি একেবারে সোজা নাক বরাবর গেলেই একটা চালা পাবেন। ওটাই খেয়াঘাট। বাবু এখানে কি ঘুরতে এলেন নাকি? ঘুরতে? এই ধেড়ে গোবিন্দপুরে ঘুরতে আসে কেউ? একটা কাজে এসেছি, ব্যাংকাতান্ত্রিকের ডেরায় যাব, একটু দরকার আছে। যাকগে, বাজে কথা বলার সময় নেই এখন, আসি, নমস্কার। কাকে খুঁজছেন বাবু? না, সেরকম কাউকে খুঁজছি না, নদীর ওপারে যাব। ওই মাঝিটা যাবে নাকি বলতে পারবেন? মাঝি যাবে কিনা সে তো মাঝি বলতে পারবে বাবু। তা আপনি যাবেন কোথায়? ওপারের গ্রামে নাকি? আরে না না, আমি যাব হচ্ছে তোমাদের ব্যাংকাতান্ত্রিকের কাছে। শুনেছি নদীর চড়াতেই নাকি ওর আস্তানা। তা কত দূর এখান থেকে? আগে ও ব্যাটার কুড়ে এখান থেকে ধরেন গে নদীতে আধা ঘন্টার পথ। তা হঠাৎ সেখানে যাবেন কেন? আচ্ছা, আপনি কে বলেন দেখি? ও জায়গাটা তো আপনার মতো লোকের জন্য নয়। আমি আসলে কলকাতার একটা দৈনিক সংবাদ অফিসে কাজ করি। তা এবার হয়েছে কি, আমাদের এডিটর বললেন সবাইকে একটু আলাদা ধরনের খবর জোগাড় করে আনতে। তাই আর কি। ব্যাংকাতান্ত্রিক এই বকুলবেড়িয়ায় বেশ পপুলার লোক শুনেছি, তাই চলে এলাম একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। ও হো, ভাবা যায় আমাদের ওই হাওয়া গোবা ব্যাংকাতান্ত্রিক সেও এত বড় হয়ে গেল, তার ইন্টারভিউ নিতে কলকাতা থেকে বাবুরা আসছেন। বাহ বাহ। হ্যাঁ, ওই আর কি। তা ডেকে দিন না ওই নৌকার লোকটাকে, আমাকে ছেড়ে দিয়ে আসুক। যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ, নিশ্চয়। ও চরণ, ওই বাপ শোন, ওই বাবুরে একটু ব্যাকার ডেরায় পৌঁছে দিয়ে আয়। যা, দেরি করিস নি। বাবু কতক্ষণ দিয়ে অপেক্ষা করছে দেখ দেখি। আসেন, তবে 40টা টাকা লাগবে, আগেই বলে দিলাম। দরদাম আমি করি না, আমার কিন্তু এক কথা। তা বাবু, আপনার নামটা কি? খবরের কাগজের লোক নাকি আপনি? শুনলাম তখন। আমার নাম জেনে কি হবে? তা ধরো, আমার নাম সঞ্জয় বসাক। আর হ্যাঁ, ঠিকই শুনেছ, আমি খবরের কাগজের লোক। তা ভালো, কিন্তু হঠাৎ ওই চালচুলোহীন ব্যাঁকা বুড়োর ইন্টারভিউ নিতে এত দূর এলেন যে বড়? কি এমন কীর্তি ঘটিয়েছে সে? তা জেনে তোমার কি লাভ বাপু? জলদি আমাকে পৌঁছে দাও দয়া করে। চেনো তো ব্যাংকাতান্ত্রিকের ডেরা? হ্যাঁ, চিনি বই কি। ওই মরা শ্মশানের ধারেই দূর থেকে দেখা যায় ওর কুড়েটা। ও জায়গাটা আমাদের মধ্যে সব মাঝিরাই চেনে, বুঝলেন কি না? বেশ, শোনো তবে, আমাকে নামিয়ে দেওয়ার ঠিক 2 ঘন্টা পর আবার ঘাটে এসো, আরও 100 টাকা দেব। কি, আসবে তো? হ্যাঁ, টাকা দিলে নিশ্চয়ই আসবো, তবে আগাম লাগবে। বলা তো যায় না, ওই ভয়ানক জায়গায় আপনি ঘাড় ভেঙে মরে পড়ে থাকলেন আর আমি নৌকো ঠেলে হেদিয়ে মরলুম। সেটি হচ্ছে না। বাবু, একটা কথা বলবো, ভয় পাবেন না তো? না, নির্বিঘ্নে বলতে পারো,
ভয় ডর আমার শরীরে একটু কমই আছে, বুঝলে হে। দেখেন, ওই জায়গাটা কিন্তু মরা শ্মশান, মানে পরিত্যক্ত আর কি। বেঁকাদা তান্ত্রিক মানুষ বলেই ওখানে টিকে আছে। আমরা সাধারণ মানুষ, আমাদের তো ওসব জায়গায় এড়িয়ে চলাই ভালো। আপনি তাই একটু সাবধানে থাকবেন। বোঝেনি তো সব। কেউ আছেন? বেঁকা বাবু, কেউ আছেন? নমস্কার, আমার নাম সঞ্জয়। আমি আসছি কলকাতা থেকে। এই বকুল বেরিয়ার হারাধন, তার কাছ থেকে আপনার সন্ধানটা পেলাম। আমি আসলে বুঝেছি। আসুন আসুন, গরিবের এই ভাঙা কুড়িতে আপনাকে স্বাগতম। দাঁড়িয়ে কেন, বসে পড়ুন। দেখুন, এটাই হলো আমার আস্তানা। বেশ, এবার বলুন কি ব্যাপার? আপনার মতো লোক আমার কাছে, বেশ অবাক হচ্ছে আমি। হ্যাঁ, আসলে আমাদের অফিসের গার্ড হারাধন, সে এই এলাকারই লোক। আসলে আমার একটা ইন্টারভিউ দরকার ছিল। তাছাড়াও আরও একটা কাজ আছে, সেটা না হয় শেষে বলবো। আপনার আপত্তি না থাকলে। না না, আপত্তি আর কিসের? বলুন, কি জানতে চান? আপনি কতদিন আছেন এখানে? তা ধরেন হয়ে গেল, এই জ্যৈষ্ঠ মাস পড়লে প্রায় 70 বছর হবে। যখন এখানে এসেছিলাম তখন আমার দারুণ অসুখ, কলেরা। বুঝলেন তো, মহামারী কলেরা। কতদিন যে পেরিয়ে গেল তারপর। বলে কি, এর বয়স মেরে কেটে 45 হবে কিনা সন্দেহ। বলে কিনা 70 বছর ধরে এখানে আছে, বেটা কুলবাজ। আচ্ছা, আপনি শুনেছি ভূত প্রেত সমস্ত নিজের কাবুতে রাখেন, তা আমার একটা কাজ করতে পারবেন? এসব কথা কোথায় শুনলেন মশাই? ও আরে মশাই, আমি ছিলাম জাদুকর। গ্রামে গ্রামে ঘুরে ম্যাজিক দেখাতাম, বুঝলেন তো, ভূত প্রেত। এই লোকটা কি পাগল নাকি? দেখলো ঘরের একমাত্র জানালায় একটা ছায়ামূর্তি। এই কে কে ওখানে? কি ব্যাপার? হ্যাঁ, কি চাই এখানে? যা যা বলছি এখান থেকে। ও লোকটার মনে পাপ আছে, যত তাড়াতাড়ি পারিস কাজ মিটিয়ে নে, আমরা আশেপাশেই আছি। হ্যাঁ, ওর কথা বাদ দেন কর্তা। বেটা পাগল। এখানে যখন এসেছিল তখন ওর পাগলামি এমন পর্যায়ে পৌঁছেছিল যে হাত পা বেঁধে শেষ কাজ করতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু কি কাজের কথা বলছিল? কি ব্যাপার বুঝলাম না তো। আর উনিও কি তান্ত্রিক নাকি? আরে না রামু, ও বেটা সাধনার কি জানবে। তবে হ্যাঁ, দলের মানুষ। আর কাজ কি সেটা আপনি বুঝতে পারবেন, একটু সময় দিন। আশ্চর্য কাণ্ড। যাই হোক, আমার পরের প্রশ্ন, যেটা জানার ছিল তা। আপনাকে বলছিলাম না আমি জাদু করছিলাম, যাকে বলে ম্যাজিশিয়ান। হ্যাঁ হ্যাঁ, তা দেখবেন নাকি একটা ম্যাজিক? মানে কি ম্যাজিক? আমার হাতের তালুতে তাকান, ভালোভাবে ঠাহর করে দেখুন। নিন, আসুন, অনেক দূর থেকে এসেছেন, গলাটা ভিজিয়ে নিন মশাই, নিন। এটা কি বেঁকা বাবু? জিনিসটা আসলে কি? এই দেখুন না, একেবারে অমৃত। নিন নিন, চোঁচো করে মেরে দিন দেখি। এ তো গরম মশাই। এই গরমে এই জিনিস খেলে নির্ঘাত সর্দি গরমি হবে। না মশাই, আমি খাবো না। খেয়ে নিন, আমার কথা কেউ অমান্য করে আমার সেটা সহ্য হয় না। নিন নিন, খেয়ে নিন দেখি। কি হলো রে, এখনো কাজ গুছিয়ে উঠতে পারলি না? আজব কাণ্ড বটে, ওরকম একটা গোবেচারা লোক কাবু করতে পারছিস না? চ পরবার তোরা এসে বিরক্ত করছিস কেন রে? যা বলছি তো, আমার মুখ খেলেটা আমায় মুছে নিতে দে বলেছিলুম। যা
যা এখান দিয়ে। নিন মশাই, হাতে ধরে বসে রইলেন যে, খেয়ে নিন এক ঢোকে, শরীরে বল পাবেন। কি এই জিনিসটা? আর ওই লোকগুলোই বা কে ছিল? কি কাজ করার কথা বলছে বারবার এসে? ব্যাকা বাবু, আমার যা জানার ছিল আমি জেনে নিয়েছি, বুঝলেন তো? আমার কাজটা না হয় পরে হবে, আজ থাক, আবার একদিন আসবো। হ্যাঁ। বটে, তবে তুই ওই শরবতটা খাবি না তাই তো? হ্যাঁ। আরে কি মুশকিল, আপনি কি জোর করে এটা খাওয়াবেন নাকি? আর এটা কি হচ্ছে? তার কথা একটা আর্তনাদে মিলিয়ে গেল, কারণ ব্যাঁকাতান্ত্রিকের মাথাটা মট মট করে ঘুরে উল্টে গেছে। ততক্ষণে চোখগুলো থেকে চোখের মনি উধাও হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দপ করে নিভে গেল মোমবাতিটা, অন্ধকারে ডুবে গেল ঘরখানা। অন্ধকারের মধ্যে দপ দপ করে জ্বলতে লাগলো সামনের মূর্তিটার দুটো চোখ। বলছি, নইলে তোর গলা চিড়ে খাওয়াবো। এই, আমার কাছে আসবে না বলে দিলাম। কে তুমি? আমি কি হবে তা জেনে চুপচাপ ওটা খেয়ে নে। কিছুক্ষণের মধ্যে আমাদের দলে যোগ দিতে হবে তোকে। এই, তোরা কোথায় সব? উঠে আয়, উঠে আয়। কথাটা বলার সাথে সাথেই ঘরের মেঝে ফুঁড়ে উঠতে শুরু করলো একের পর এক ছায়ার দল। দু চোখ দিয়ে তাদের আলো বেরোচ্ছে অঙ্গারের মতো। দেখতে দেখতে ঘরের মধ্যে যেন দম বন্ধ করা এক পরিবেশের সৃষ্টি হলো। ছায়াদের দলের ফিসফাসের শব্দে পাগল হওয়ার জোগাড় হলো সঞ্জয়ের। রক্ষে করো, কে আছো? বাঁচাও আমাকে, কে আছো? ভালো কথায় খেলি না তো, আয়, আমি খাইয়ে দিচ্ছি তোকে। থাম বলছি। হঠাৎ বিশাল একটা হুঙ্কার শোনা গেল। সবকটা মূর্তি আর সঞ্জয় সকলে মিলে দরজার দিকে তাকিয়ে দেখলো লম্বা রোগা একটা মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে। এই লোকটার মাথাও উস্কো খুস্কো চুলে ভরা, কাঁধে একটা ঝোলা। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে ঘরের মধ্যে সবাইকে দেখছে। সঞ্জয় এবার থপ করে বসে পড়ল তক্তাটার ওপর। হাত থেকে খড়াটা মেঝেতে পড়ে ভেঙে ছড়িয়ে গেল চারিদিকে। দরজায় দাঁড়ানো লোকটা ঝোলা থেকে এক মুঠো মাটি আর ধুলো বের করে ছুঁড়ে দিল ঘরের মধ্যে। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তির দল আবার দুমড়ে মুচড়ে মাটির তলায় গিয়ে সিঁধল, যেন জোঁকের মুখে নুনের ছিটে পড়ল। সঞ্জয় একেবারে হতভম্ব হয়ে তক্তপোষের ওপরেই বসে রইল। এরপর কখন যে লোকটা ঘরের মধ্যে ঢুকলো আর কখন যে মোমবাতিটা জ্বাললো সঞ্জয় কিছুই বুঝতে পারল না। তার চোখের সামনে যেন একটা খোলা খোলা পর্দা ঝুলছে। ওরা কারা ছিল? আর আপনি বা কে? আমি কে? যার খোঁজে তুই এখানে এসেছিলিস, আমি সেই ব্যাকাতান্ত্রিক। আর ওরা কারা ছিল সে কথা বলতে গেলে তোকে আজ থেকে 70 বছর আগেকার কথা বলতে হয়। আজ থেকে 70 বছর আগে এখানে এই জায়গায় ব্রিটিশদের তৈরি প্লেগের হাসপাতাল ছিল। সেই হাসপাতালে বহু মানুষ মারা যায়। কেউ মারা যায় ভুল চিকিৎসায়, কেউ মারা যায় বিনা চিকিৎসায়। তারপর তাদের অতৃপ্ত আত্মা প্রেতের দল হয়ে এখানে বাসা বাঁধে। পরে এ জায়গায় বকুলবেড়িয়া গ্রামের পত্তন হলেও এ জায়গাটা হয় শ্মশান। কিন্তু সেই অপঘাতে মৃতদের উৎপাতে শ্মশানটাও কিছুদিন পর হয়ে পড়ে পরিত্যক্ত। তারপর অবশ্য আমি এখানে এসে সাধনা শুরু করি, বুঝলি তো? আমি এখানে আসতেই ওদের হয় মহা বিপদ। কিন্তু ওটা কি ছিল? কি খাওয়াতে চাইছিল ওরা আমায়? ওটা ছিল বিষ, করাল বিষ। ওটা খেলে তোর মৃত্যু হতো অপঘাতে। আর এখানে অপঘাতে যে মারা যায় সে বাধ্য হয় ওদের দলে যোগ দিতে। তোর ভাগ্য ভালো, সঠিক সময়ে আমি আমার সন্ধ্যার সফর সেরে এখানে ফিরে আসতে পেরেছিলাম। হ্যাঁ বাবু, আপনারে ছেড়ে যখন আমি খেয়াঘাটের দিকে যাচ্ছিলাম
দেখলুম বেকাদা নদীর পাড় দিয়ে হাঁটছে। আমার সঙ্গে সঙ্গে মনে হলো আপনি এখানে একা থাকবেন, তাই সাথে করে ধরে নিয়ে এলুম। আর এখানে এসে দেখি এই কাণ্ড। আমি জানি তুই এখানে কেন এসেছিস। তুই তোর অফিসের বড় বাবুর নামে মারণ পান চালনা করাতে চাস আমাকে দিয়ে। এই তো ছিল তোর মনের সুপ্ত বাসনা। আমি জানি মনে পাপ নিয়ে তুই এই শ্মশানে এসেছিস, সেই জন্যই তুই বিপদে পড়লি। যা, দূর হ এবার এখান দিয়ে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।